দর্শক শুভেচ্ছা, স্বাগতম। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুনুর রশিদ। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি ডক্টর ইউনূসকে নিয়ে গুজব তো অনেক আছেই, কিন্তু শীর্ষে ভারতীয় মিডিয়া কেন, কিভাবে, সেগুলো আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে স্বাগত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। ভারত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী, আপনাকে স্বাগতম। রয়েছেন ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, তিনি রিউমার স্ক্যানার বাংলাদেশের ফ্যাক্ট চেকার। আরও যুক্ত হবেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর আমাদের সঙ্গে থাকার কথা ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি আসলে আরেকটি জরুরি বৈঠক আজকে শুরু হয়ে গেছে, এ কারণে যোগ দিতে পারেননি, তবে তার কিছু কথাও আমরা দেখাবো। তো আমরা যেটা বলছিলাম যে আমরা বলছি যে ডক্টর ইউনূসকে নিয়ে গুজব, শীর্ষে ভারতীয় মিডিয়া, এই বিষয়টি আমরা আলোচনা শুরুর আগে, ফ্যাক্ট চেক করার আগে আমরা একটা ক্লিপ দেখে নিতে চাই, যেটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কয়েকদিন আগে। তিনি কি বলছেন আমরা যদি একটু দেখতে পারি তাহলে আলোচনাটা শুরু করা যায়। কথিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছে। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মানুষের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে। তো শুনছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি কথা বলছিলেন শফিকুল আলম। তো উনি যেটা বলছিলেন সেটি হচ্ছে যে একটি গোষ্ঠী, একটি গ্রুপ, বিশেষ করে ভারতীয় মিডিয়া, এর সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তারা এখানে বিনিয়োগ করছে এই ধরনের গুজব ছড়ানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা বানানোর অপচেষ্টা তাদের মধ্যে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আপনার কাছে জানতে চাই যে এ ধরনের গুজব আপনাদের পর্যবেক্ষণ কি? আমি এটি সম্পর্কে না, আরো কি গুজব রয়েছে আমি সেগুলো বুঝতে চাই একটু আপনার কাছ থেকে। আচ্ছা, প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, তাদেরকে নিয়ে গত আগস্টের পর থেকে হচ্ছে নিয়মিতই গুজব ছড়ায়। যেহেতু তারা সরকারে আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত গুজব ছড়ায়। আমরা যেহেতু আজকে ভারতীয় মিডিয়া বা এই ধরনের ভারতীয়দের দ্বারা পরিচালিত যে অ্যাকাউন্ট গুলো, এগুলো নিয়ে যেহেতু আলোচনা করব, আমি একটু করে যদি বলি, আমরা আজকে একটা ফ্যাক্ট চেক প্রকাশ করেছি যে যেটাতে হচ্ছে দাবি করা হচ্ছিল ডক্টর ইউনূস একটি আদেশ জারি করেছেন, যে আদেশের মাধ্যমে তিনি দেশের সরকারি যে বেতার এবং সরকারি যে টেলিভিশন আছে সেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক কন্টেন্ট গুলো নিষিদ্ধের বা বন্ধের একটা নির্দেশ দিয়েছেন। তো এরকম একটা দাবি হচ্ছে ভারতীয় গণমাধ্যমে এসছে গত 2-3 তারিখ ফেব্রুয়ারির। এই কয়েকটা দিন আমরা দেখেছিলাম, কয়েকটা গণমাধ্যমে এসছে। তা আসলে এমন কিছুই আসলে ঘটেনি। একটা বাংলাদেশ বেতারের একটি নোটিশ ছিল, যেখানে বলা হয়েছে যে যেগুলো হচ্ছে সরকারি নীতিমালা বহির্ভূত যে কন্টেন্ট গুলো এতদিন ধরে প্রচার হয়েছে, বেতারের ওয়েবসাইট, বেতারের পেজ, বেতারের যে ইউটিউব চ্যানেল বা এই ধরনের যে সোশ্যাল মিডিয়া গুলো, সেগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নীতিমালা বহির্ভূত যে কন্টেন্ট, এখানে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই বা এই ধরনের কোনো সম্পর্ক নেই। তো এটা হচ্ছে একেবারে রিসেন্ট ডক্টর ইউনূসকে নিয়ে ভারতীয় মিডিয়ার একটা রিসেন্ট, যেটা আমরা আজকে প্রকাশ করেছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের গুজব ডক্টর ইউনূসকে জড়িয়ে, আরো দুই একটা যদি আমি উদাহরণ দিই, রিপাবলিক বাংলা বা আস্তক বাংলা, আমি আস্তক বাংলার ইউটিউব চ্যানেলের একটা শিরোনাম যদি আপনাদের বলি, আমার বলতে হয়তো একটু মানে আমার নিজেরও হচ্ছে আপত্তি লাগছে, মানে শিরোনামটা এরকম যে বদমাশ ইউনূসের চক্রান্তে নিষিদ্ধ জয় বাংলা স্লোগান। মানে এরকম ভাবে একেবারে হুবহু আমি টাইটেলটাই বললাম আপনাদেরকে, যে ভারতের একটা চ্যানেল যেটা আস্তক বাংলা, তারা এইভাবে টাইটেলটা করেছে। তবে জয় বাংলা স্লোগান কিন্তু আসলে নিষিদ্ধ হয়নি, এটি হচ্ছে স্থগিত করার একটা বিষয় আলোচনায় ছিল তখন। তো এই ধরনের বিভিন্ন শিরোনাম বলেন বা ভিতরে যে কন্টেন্ট গুলো বলেন, এগুলো অতিরঞ্জিত করে এবং হচ্ছে পুরোটাই ভুয়া হিসেবে মানে প্রচার করে, যেগুলো হচ্ছে আসলে কোনো ভিত্তি নেই। ভারতীয় মিডিয়ার এটা গত আগস্ট থেকে প্রচার হয়ে আসছে, আমরা নিয়মিত এই ধরনের জিনিসগুলো দেখে আসছি। তো ধরেন আপনি বলছিলেন যে কিভাবে ভারতীয় মিডিয়া এখানে গুজব ছড়ায়, আপনি সর্বশেষ গুজবের কথা বলছিলেন। তো আমরা ভারতীয় যিনি সাংবাদিক রয়েছেন
অর্ক ভাদুরী, তার সঙ্গে আমরা যাব। তার আগে আমরা ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা বললেন যে বিনিয়োগ হচ্ছে, সেখানে শেখ হাসিনাকে নিযুক্ত করেছেন। একই সঙ্গে বলছেন ভারতীয় মিডিয়া, এবং আমাদের ফ্যাক্ট চেকার আরও কিছু খবর দিলেন। আমি বলতে চাই যে এই যে গুজব, আপনি কিভাবে দেখেন? এর কন্টেন্টটা কি, এর কনটেক্সটটা কি, আসলে টার্গেটটা কি ডক্টর ইউনূসকে নিয়ে এই গুজবের? জি জি, কনটেক্সটটা অ্যান্ড টার্গেটটা তো মোটামুটি বেশ স্পষ্ট, অ্যান্ড এটা তো নতুন কোনো ব্যাপার না। 5ই অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা দেখেছি একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে ভারত থেকে। প্রথমেই মানে 5ই অগস্টের পরপরই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ক্যাটাগরির ডিসইনফরমেশন, এবং সেটা ছিল পারসিকিউশন, যে এখানে সংখ্যালঘুরা, সেটা রিলিজিয়াস হতে পারে, ধর্মীয় হতে পারে, বা হিন্দুরা বিশেষ করে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এমনকি আমার সাথে একজন শেয়ারও করেছে, এপিবি আনন্দ বলে যে একটা প্ল্যাটফর্ম আছে, ওনারা কয়েক ঘন্টার জন্য একটা পোস্ট করেছিল ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেখানে লিখেছিল যে 20,000 হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে। অ্যান্ড তার কয়েক ঘন্টার মধ্যেই ওনারা আবার পোস্টে সরিয়ে ফেলেছে। আমার ধারণা যে এত বড় মিথ্যা কথা লেখার পরে হয়তো কিছু কল টল পেয়েছে এবং তারপরে সরিয়েছে, বাট হয় না ওই কয়েক ঘন্টাও যদি ওই পোস্টটা থাকে সেটাও তো এনাফ ড্যামেজ করে যায়। অ্যান্ড কী ধরনের ড্যামেজ, মানে নানা ধরনের ড্যামেজ, যে আমাদের দেশে মানে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা ছিল সেটাকে ধ্বংস করার একটা চেষ্টা আমরা প্রথম থেকে দেখেছি। সরকারের পতনের পর থেকেই ভারত থেকে যেটা এসেছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যেভাবে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে আমাদের আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনাকে যা ইচ্ছে তাই বক্তব্য দেওয়ার জন্য। এবং প্ল্যাটফর্ম বলতে আমি গদি মিডিয়া বলে যেগুলো চিহ্নিত ভারতে, সেগুলো কিন্তু ওয়াইডলি পাবলিসাইজ করছে ওনার প্রত্যেকটা বক্তব্য, যেগুলো অত্যন্ত উস্কানিমূলক, মিথ্যা, এবং গিভেন যে কনটেক্সটে ওনার পতন ঘটেছে, যে উনি এখানে হাজার হাজার লোকের ম্যাস মার্ডারে অ্যাকিউজড, মানে মানে কোনো হেনতেন ক্রাইম না তো, এখানে গুম, হত্যা, ফাইন্যান্সিয়াল ক্রাইমস থেকে শুরু করে এমন কিছু নাই যেটা উনি বা ওনার সরকার করেননি গত 15 বছর। বিশেষ করে হত্যা এবং গুম তো আমরা দেখেছি জুলাই অগস্টে। সো ওনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে এবং ওনার বক্তব্য ওয়াইডলি পাবলিসাইজ করছে, এটা আমরা দেখে এসেছি। এবং রিসেন্টলি যেটা দেখছি যে এই যে খুবই মানহানিকর, অফেন্সিভ, আপত্তিজনক কথাবার্তা প্রধান উপদেষ্টাকে নিয়ে, মানে একটা কথারও তো একটা লিমিট থাকে। আমি জানি ভারতের ফরেন সেক্রেটারি এসে ওনাদের সরকারকে এই মিডিয়া থেকে একটু আলাদা ডিসকানেক্ট করার চেষ্টা করেছে, বলেছে যে এটা তো মিডিয়া করছে, এটা স্টেট স্পন্সার্ড না। কিন্তু এই কথাটা একটু হাস্যকর হয়ে যায়, গিভেন যে মিডিয়া আউটলেটগুলো থেকে এই কথাগুলো বের হচ্ছে প্রত্যেকটা আপনি গুগল করলে উইকিপিডিয়ায় চলে আসবে গদি মিডিয়া বলে কোনগুলো চিহ্নিত। তার মানে তো এটা স্টেট স্পন্সর। গদি মিডিয়া নিয়ে আমরা একটু ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরীর কাছে যেতে চাই। অর্ক আছেন তো আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি আছি, বলুন। যে বিষয়টি এখানে আলোচনা হচ্ছিল, আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন, তাই বলছি যে আমরা বলছিলাম যে ভারতীয় মিডিয়া, বিশেষ করে ইউনূসকে, আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তাকে টার্গেট করে বলা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এবং একই সঙ্গে সর্বশেষ একটি নিউজে তাকে বদমাশ বলে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে সেখানে শেখ হাসিনা পার্টিসিপেট করছেন সেই গুজবে। আমাদের এখানে আলোচক ব্যারিস্টার রাসনা ইমাম বলছেন যে সেখানে একটি গুজবের ফ্যাক্টরি করা হচ্ছে। আপনাদের অবজারভেশন কি? ভারতীয় মিডিয়া নিয়ে খুব আশাপ্রদ কোনো কথা বলার জায়গায় আমি নেই, কারণ গত কয়েক মাসে বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারের যে চলে যেতে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর যেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় এক ধরনের তারা একটা প্যানিকের মধ্যে আছেন বলে মনে হচ্ছে। এবং আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, যে তাদের যে সমস্যাটা হচ্ছে এটা আসলে কলোনি হারিয়ে ফেলার যন্ত্রণা। তাদের একটা কলোনি হাতছাড়া হয়েছে, তাদের উপনিবেশ হাতছাড়া হয়েছে, এবং সেই যন্ত্রণা নানা রকম বহিঃপ্রকাশ ঘটছে। এই দিদি যেটা বলছিলেন, আপা যেটা বলছিলেন, তথ্যটা মানে আরেকটু ভুল বলেছেন, ওটা 20,000 নয়। এবিপি আনন্দ নিউজ করেছিল একদিনে 40,000 হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে। এবং এরকম নিউজ করা হয়েছে যে বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মিডিয়া নিউজ করেছে 16ই ডিসেম্বর
মহান বিজয় দিবস বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একেবারেই পালন করবে না। ইন্ডিয়ান মিডিয়া নিউজ করেছে যে পাকিস্তান থেকে জাহাজে জাহাজে করে অস্ত্রের বন্যা আসছে বাংলাদেশে। মানে এগুলো খুবই হাস্যকর ধরনের একটা জায়গায় চলে গিয়েছে। এবং আরেকটা যেটা খুব প্রবলেম হচ্ছে আমাদের দেশের মিডিয়া, ভীষণ লাউড, ভীষণ উচ্চকিত এক ধরনের সংবাদ পরিবেশন, যেটা আসলে উত্তেজনা বাড়ায় দুটো দেশের মধ্যে, যেটা একদম স্বাস্থ্যকর নয়। দেখুন, বাংলাদেশ নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রচুর খারাপ লাগার জায়গা আছে, অভিমানের জায়গা আছে, আপনাদের সাথে ঝগড়াঝাটি করার জায়গা আছে। কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আহ বাংলাদেশের মিডিয়া কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সংযত। নতুন করে কিছু মিডিয়া আসছে, পরিস্থিতির সুযোগ নিতে চাইছেন তারা, তাদের নিয়ে আমি মন্তব্য এই মুহূর্তে রিজার্ভ করছি। কিন্তু মেইন স্ট্রিম যে মিডিয়া, সেটা অনেকটাই সংযত, এবং ইন্ডিয়ান মিডিয়ার শেখা উচিত খানিকটা বাংলাদেশি মিডিয়ার থেকে। ওরে বাবা, ইন্ডিয়াকে শিখবে আমাদের কাছ থেকে? অর্ক, আর একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন ওরা কলোনি হারিয়েছে মনে হচ্ছে, যেন যারা শাসক দল বা মিডিয়া, তো কি শিখবে? আর কলোনি কোনটা? ওরা কলোনি ভাবে কেন বাংলাদেশকে? আপনিই বলুন। এটা তো আমার চেয়ে আপনি বরঞ্চ দিল্লিতে যিনি আছেন, আপনারা যাকে এতদিন প্রধানমন্ত্রীত্বে রেখেছিলেন, তিনি বেটার বলতে পারবেন। তিনি বলেছিলেন না, ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। তো এটা তো আসলে একটা, আমি জানি না এই কথার কি ব্যাখ্যা হতে পারে। সম্ভবত সেই কারণে। এছাড়া আদানির যে প্রকল্প, সেটা নিয়ে কথা হতে পারে। এবং আপনি জানেন নিশ্চয়ই ভাই, যে আদানির বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষ কথা বলছেন, ব্যাপারটা এরকম নয়। ভারতের মাটিতে আমরা অনেক আদানির বিরুদ্ধে কথা বলছি, গোটা পৃথিবী জুড়ে আদানির বিরুদ্ধে একটা বড় সড়ো আন্দোলন হচ্ছে। প্রবলেমটা আসলে ভারত বোধহয় নিজেকে ইসরায়েল অফ সাউথ এশিয়া হিসেবে ভাবতে চাইছে। এটা একটা সমস্যাজনক ভাবনার জায়গা। এবং যদি আমাদের দেশের সরকার, আমি আবারও বলছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শফিক ভাই থাকলে খুব ভালো হতো। বিরোধিতা করার প্রচুর জায়গা রয়েছে। এই সরকার শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে, আরো অনেক কিছু তার বিরুদ্ধে বলার আছে। কিন্তু আমি একজন ভারতীয় হিসেবে আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার যে আধিপত্যবাদী যে নজর বাংলাদেশের প্রতি, এইটাকে আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, মেনে নেওয়া খুব কঠিন। এবং বিক্রম মিস্ত্রি যে মন্তব্যটা করেছিলেন, তিনি বলছিলেন, সেই মন্তব্যটা আমার কাছে কিন্তু খুব পজিটিভ মন্তব্য। কারণ ইন্ডিয়ান স্টেট, সে নিজেও কিন্তু তার মেইন স্ট্রিম মিডিয়ার থেকে দূরত্ব রাখতে চাইছে। এটা আমার কাছে অত্যন্ত পজিটিভ একটা জায়গা। এবং আমার মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়ার উচিত ইন্ডিয়ান স্টেটকে অস্বস্তির মধ্যে না ফেলা। জি, জি, আমরা শুনবো আপনার কাছে, এবং সেখানে আপনাদের ভারতীয় সরকার কি করার আছে সে বিষয়ে জানতে চাইব। দর্শক, আমাদের মধ্যে এখন আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তো বলছিলেন সবাই যে, আমি ওই জায়গা থেকেই শুরু করি, যে গুজব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে এখন টার্গেট করে তীর তার দিকে ছোড়া হচ্ছে। তারা যেন দ্রোণ, মানে তারা যেন একদম গদি, মিডিয়া যেন পুরো গদি উল্টে পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তার একটি কথা বলেছেন অর্ক ভাদুরী, তারা যেন কলোনি হারিয়েছে। এই জায়গা থেকে তুমি শুরু করতে পারেন। ভারত কলোনি কিভাবে হারালো? বাংলাদেশকে তারা কিভাবে কলোনি ভাবতে পারে? এই দুশ্চিন্তা, এই মূর্খের চিন্তা কিভাবে আসে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আমাদের রাজনীতিকদের মধ্যে অনেক সময় আমরা আমার দলের কথা বলছি না, নানাভাবে একটা ভারতের ব্যাপারে সমালোচনা থাকতো, যে ভারত বাংলাদেশকে নিজেদেরকে একটা বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য ভাবে। এখানকার আমাদের একটা ব্যাখ্যা হচ্ছে, দেখেন, একটা অঙ্গরাজ্য যদি থাকে তারও কিন্তু কিছু রাইটস থাকে, সে দেশের নাগরিকদের রাইটস থাকে। কেন্দ্র সরকার সেই দেশের ওই রাজ্যের নাগরিকদের বিপক্ষে অবস্থান নিতে পারে না। যেমন ধরুন, আমরা যখন গঙ্গার পানির হিস্সা চাচ্ছিলাম, তখন একটা যুক্তি দাঁড়ালো যে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গকে কোনোভাবেই আপনার হোস্টাইল করা যাবে না। বাংলাদেশে কিন্তু তিস্তার পানি বলেন, গঙ্গা চুক্তি বলেন, নানান অনেকগুলো কিন্তু ঝুলিয়ে রাখা হলো। তার মানে একটা রাজ্য সরকারেরও একটা আপনার কিছু অধিকার থাকে। আর কলোনিটা কি থাকে জানেন? যারা এটাকে কলোনি ভাবে, যেমন আপনার ব্রিটিশ এম্পায়ারের আমলে যখন এই দেশগুলো আমাদের উপমহাদেশে যখন কলোনি ছিল, তখন তাদের প্রবণতা ছিল লুট করা, এই দেশের উন্নয়ন করে না। যতটুকু উন্নয়ন করার মধ্য দিয়ে আপনার লুটপাট তন্ত্রটা বহাল থাকে, সেটা করে। তো বাংলাদেশে আপনি যদি দেখেন যে মোদী সরকার ভারতে ক্ষমতা আসার পরে বাংলাদেশে যখন একটা অনির্বাচিত সরকার পারপিচুয়ালি অনেক বছর থাকলো, অ্যারাউন্ড 15 ইয়ার্স,
এই সরকারটির প্রতি তাদের আচরণটা কি ছিল। একেবারেই আপনার একটা ঔপনিবেশিক সরকারের প্রতি যেই ধরনের ডিলিংস থাকে, তাদের সাথে যে ডিলিংসটা থাকে, যেরকম ভাবনা থাকে, যেই ধরনের একটা হেজিমনি চিন্তা ভাবনা থাকে, সেগুলি তো করেছে। সুতরাং এটা তো মানে আপনার অর্ক ঠিকই বলেছেন যে একেবারেই ভারত সরকার একটা কলোনিয়াল অ্যাটিটিউড ছিল বাংলাদেশের প্রতি। কিন্তু বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধে এত ত্যাগ স্বীকার করলো, এত রক্ত দিল, একটা স্বাধীন দেশ তৈরি করলো, তাই না, তারা এইটাকে নিজেদেরকে কলোনি ভাববে তো না, এটা তো খুব ক্লিয়ার। এখন হারিয়ে কি বেদিশা হয়ে গেল নাকি? ওয়েল, আপনার একটা ওই যে উনি নিজেই বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। সেটা হচ্ছে যে আপনার এই যে এত কিছু পেয়েছে, যেটা শেখ হাসিনা নিজে বলতেন যে এত কিছু দিয়েছি, সারা জীবন ভারত মনে রাখবে। আর শেখ হাসিনা তো সবসময় একটি কথা বলতেন, বা তার দলের লোকেরা বলতেন, বিশেষ করে তাদের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি বলতেন যে ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো ভারত আছে। কখনই বলেনি যে দেশের জনগণ আছে তো আমরা আছি, এটা বলেনি তারা। তো যে সরকার, ভারতীয় মিডিয়াও কিন্তু বলছে, আমি একটা উল্লেখ করি, আপনি যদি রিপাবলিক বাংলা দেখেন, ওরা বলছে ওটা দেখার দুর্ভাগ্য আমার হয়নি। মানে ওখানে যে ময়ূক বলছেন ভারত তো বাংলাদেশ ছাড়া চলতে পারবে না, তাহলে দাদারা কি হবে? আরিফ ভাই আজকে এটা চান, কালকে ওটা চান, আমাদের ছাড়া তো চলতে পারবেন না। এই যে একজন সাংবাদিকের বক্তব্য, আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত দুঃখজনক। এটা ওনার উনি খুব কি বলবো, উনি খুব আমি যেহেতু সাংবাদিকতার পরিচয় দেন, এই প্রফেশনে আমিও আছি, এই জন্য আমি অন্যভাবে আর কিছু বলতে চাচ্ছি। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমেরিকার সাথে চীনের তীব্র দ্বন্দ্ব আছে। তীব্র দ্বন্দ্বের পরেও কিন্তু আমেরিকা চীন থেকে তার প্রোডাক্ট আপনার ইম্পোর্ট করে, আবার চীনও করে, বিভিন্ন দেশগুলো। এটাই তো একটা পারস্পরিক সম্পর্ক। আমার যেটা নাই সেটা আমি আপনার কাছ থেকে নেবো, আপনার যেটা আমার যেটা আছে আপনি সেটা নেবেন, এই তো। এখন কথা হচ্ছে ওদের সাথে আমি চলতে পারবো না, এটা তো ঠিক না, কথার কথা। এটা একেবারে ওনাদের ভুল ধারণা। আমি তো একটা যে বলি, বারবারই বলি যে ভারত সরকার বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে, এটা আগামী 10 বছর যদি ভিসাটা বন্ধ রাখে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান, অনেস্টলি বলি। দরকার নেই আমাদের ভিসা ভারত যেন বন্ধ করে রাখে, এক। বিশেষ করে মেডিকেল ভিসা দেন টোটালি স্টপ রাখে, সেটা আরও ভালো হয়। হ্যাঁ, এগুলো তো কোনো সমস্যা নাই। পেঁয়াজ পাঠানোর কোনো দরকার নাই, পেঁয়াজ পাঠানো, আলু পাঠানোর কোনো দরকার নাই। আমাদের যে এখন যে মৎস্য অ্যাডভাইজার, কি যেন ভদ্রমহিলার নাম, ফরিদা, আমি ওনার বক্তব্যটা খুব অ্যাপ্রিসিয়েট করি। হোয়াট এভার যাই ডিমান্ড থাকুক, কোন আমদানি দরকার পড়বে না, আমি তাই মনে করি। কম খাবে। নাইস। তো আমরা এই আলোচনা কন্টিনিউ করব। ভারতকে ছাড়া চলবে না, এটা মিস্টার ময়ূককে আমি মনে করিয়ে দিতে চাই। 1000 বার চলবে, 1000 বছর চলবে, এটার জন্য ওনারা মাথায় রাখেন। 1000 বছর চলবে বাংলাদেশ। আর যদি তারা বন্ধুত্ব চান, তাহলে আমরা তাদের যেটা প্রয়োজন সেটা আমাদের সারপ্লাসটা আমরা তাদেরকে দেবো। অথবা সারপ্লাস না থাকলেও যদি মনে করেন এখন আমার ভারত প্রতিবেশী জনগণ বিপদে পড়েছে, আমি কি তার সহযোগিতা এগিয়ে আসবো না? অথবা আমরা বিপদে পড়েছি, আমাদের কোনো প্রোডাক্ট দরকার, একটা পণ্য দরকার, যেটা দরকার ভারতকে সেটা দেবেন। যেমন আমরা এখনো তো চাল আমদানি করছি আমরা ভারত থেকে, তো এটা তো থাকতে হবে। যদি চাল আমদানি না করে, আমরা আলোচনা করব। এক সেকেন্ড বলে দিই, যখন যদি চাল ভারত না দেয়, অথবা যদি আমাদের আমদানি কমে যায়, তাহলে আমরা জনগণকে কি বলবো জানেন? কার্ব কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কার্বোহাইড্রেট কম। ধন্যবাদ। তো এখন আমরা নিচ্ছি ফ্যাক্ট চেকে একটা বিরতি, ফিরবো একটু পরে। আমরা এই ইউনুসকে নিয়ে যে গুজব, প্রফেসর ইউনুসকে নিয়ে যে গুজব, সেই আলোচনায় থাকবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমরা রয়েছি ডক্টর ইউনুসকে নিয়ে যে গুজব এবং ভারতীয় গণমাধ্যমে এই গুজব যে শীর্ষে রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা। তো আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় গণমাধ্যম বা টেলিভিশনই বলি, রিপাবলিক বাংলা, সেখানে ডক্টর ইউনুসের জন্য একটি পাপের ঘড়া খোলা হয়েছে, অর্থাৎ পাপের একটি পাত্র খোলা হয়েছে, এবং সেই পাপের পাত্র থেকে তারা একটা একটা করে পাপ বের করেছে। এবং সেই পাপের ঘড়াটা আমরা একটু দেখতে চাই, আলোচনাও করতে চাই, কেমন সেই পাপের ঘোড়া, তারা কিভাবে অপপ্রচার চালাচ্ছে। ইউনুসের পাপের ঘোড়া আজ উপচে পড়ছে। অপারেশন ডেভিল হান্ট। যেভাবে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সাধারণ মানুষকে অত্যাচার করছে সেনা নামিয়ে, দাবি এক, দফাও তাই, খুনি ইউনুসের ফাঁসি চাই বাংলাদেশের মানুষ বলছে। পরের স্লাইড। চিন্ময় প্রভুকে জেলে পুরেছে এই মোহাম্মদ ইউনুস। মন্দিরে ভাঙচুর থেকে লুট, আগুন,
প্রত্যেকটা ছবি রিপাবলিক বাংলায় দেখিয়েছি, সেই দলিল দেখিয়েছি। পরের স্লাইড। অমুসলিমদের গোমাংস। জি, আমরা একটু অর্ক ভাদুরীর কাছে যেতে চাই, ভারতীয় সাংবাদিক। তিনি কি আছেন? আমি আছি, বলুন। অর্কদা শুনতে পাচ্ছেন? এই যে রিপাবলিকের এই যে ইনি ময়ূক না, ইনি আরেকজন উপস্থাপক ইউনূস সাহেবের ফাঁসি দাবি করে বলছেন এবং একটি পাপের ঘোড়া তৈরি করেছেন, সেখান থেকে এক এক করে পাপ বের করেছেন, ডান হাতে বাম হাতে, ওখানে পাপের একটি ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। কিন্তু আমার কথা হলো যে একটি দেশের তিনি প্রধান উপদেষ্টা, অর্থাৎ আপনি যদি নির্বাচিত সরকার থাকতো তিনি প্রধানমন্ত্রী, তাকে কিভাবে একটি সংবাদ মাধ্যম ভারতের খুনি বলে, এটি যদি আপনি বিশ্লেষণ করতেন। আপনি একটু আগেই বলছিলেন যে মিশ্র বাবুর কথায় একটা মিডিয়ার সাথে সরকারের পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এই ধরনের মিডিয়াকে কি আমি নিয়ন্ত্রণ বলছি না, মানে এটি কি দেখা ভালের দায়িত্ব কি সরকারের থাকে না? দেখুন, এটা একটু, এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু আমার পক্ষেও দেওয়া ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে, যখন এখানে আপনাদের নিরাপদ সড়কচাই আন্দোলন হচ্ছিল, বা প্রথম কোটা আন্দোলন হচ্ছিল, বা তারপরে যখন 2018-তে রাত্রিবেলা ভোট লুট হলো, 2024-এ যখন আপনাদের এই প্রহসনের নির্বাচন হলো, এবং তারপরে আপনাদের এই দীর্ঘতম জুলাই, উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসের দীর্ঘতম জুলাই যেখানে গণহত্যা করলেন শেখ হাসিনা, তখন কিন্তু আমরা যারা ভারতীয় সাংবাদিক, আমরা কিন্তু প্রবলভাবে শেখ হাসিনার সমালোচনা আমরা করেছিলাম। কাজেই শেখ হাসিনার সমালোচনা যদি করা যায়, তাহলে ভ্লাদিমির পুতিন বা মোহাম্মদ ইউনূস বা ডোনাল্ড ট্রাম্প বা অন্য যে কোনো কারোরই সমালোচনা করা যায়। যে কোনো দেশের সংবাদ মাধ্যমেরই নিশ্চয়ই সেটা করার অধিকার আছে, যেমন নেতানিয়াহুর সমালোচনা আমরা করি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনাকে বস্তুনিষ্ঠ হতে হবে। আমি দেখলাম না যে যখন মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনরত শ্রমিকদেরকে গুলি করলেন আপনাদের ইউনূস সরকারের পুলিশ, তাই নিয়ে ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার কোনো প্রতিবাদ বা কোনো যন্ত্রণা আমি কিন্তু দেখলাম না। প্রবলেমটা হচ্ছে কি, যে এত অপতথ্য, এত ফেক নিউজ ছড়াচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, এটা সবচাইতে বেশি সমস্যায় পড়ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হাসিনার আমলেও নির্যাতন হয়েছে, আপনারা আমার চেয়ে শতগুণে ভালো জানেন। 3,500 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা শেখ হাসিনার আমলে হয়েছে। নাসিরনগরে কি হয়েছিল আপনারা প্রত্যেকে আমার চেয়ে অনেক ভালো জানেন। রামুতে কি হয়েছিল আপনারা ভালো জানেন। এই গণ অভ্যুত্থানে একটা বাচ্চা মেয়েকে গুলি করে খুন করা হয়েছে, যার নাম রিয়া গোপ, শেখ হাসিনার আমলে। এরা প্রত্যেকে হিন্দু, কিন্তু সেই হিন্দুদের জন্য কিন্তু ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অতি দক্ষিণপন্থী মিডিয়ার কাঁদেনি। প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা আগেও ভালো ছিলেন না, এখনো ভালো নেই। যেমন ইন্ডিয়াতেও সংখ্যালঘুরা আগেও ভালো ছিলেন না, এখনো ভালো নেই। ইন্ডিয়াতে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি। প্রবলেমটা হচ্ছে, যখন আপনি এই সংখ্যালঘু নির্যাতনের তথ্যে জল মেশাবেন, সেটাকে অতিরঞ্জিত করবেন শুধুমাত্র 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য, বা বিজেপিকে সম্মানজনক পরাজয়ের জায়গায় যাতে অন্তত নিয়ে আসা যায় সেই জন্য, তখন আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে সমস্যাটা আদতে রয়েছে সেটাকে আপনি লঘু করছেন। রিপাবলিক বাংলা যা করছে, এই পাপের ঘোড়া থেকে শুরু করে ওই এবিপি আনন্দের 40,000 মানুষ একদিনে ধর্ষিতা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এর ফলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে সংকট, যে সমস্যা, সেটা লঘু হচ্ছে, সেটা হাস্যকর একটা জায়গায় পরিণত করছে। আসলে এই গোটাটা করা হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যগুলো, অর্থাৎ বিহার, আসাম এবং ওড়িশা, এই তিনটেতেই বিজেপি ক্ষমতায় চলে এসেছে। পরের বছর আমাদের রাজ্য পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন, এবং এখানে ভারতীয় জনতা পার্টির হাতে, বিজেপির হাতে আর কিচ্ছু নেই, একটা মাত্র ন্যারেটিভ ছাড়া, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, পশ্চিমবঙ্গকে যদি বাংলাদেশ হওয়া থেকে আটকাতে চাও তাহলে বিজেপিকে ভোট দাও। গদি মিডিয়া আসলে বিজেপির এই যে ন্যারেটিভ বিল্ডিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জি, আমি আসতে চাই আমাদের বাংলাদেশি ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। শুনছেন তো আবির? আছেন তো আমার সঙ্গে? আবির, আমি একটু বুঝতে চাই যে এই যে রিপাবলিক বাংলা, আরও কিছু মিডিয়া, আমি গিয়েছিলাম তাদের ওয়েবসাইটগুলোতে, তাদের অনলাইনগুলোতে, দেখলাম যে বাংলাদেশ নিয়ে যখন তারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, তারা বিপুল ভিউ, বিপুল অর্থ, বিপুল আর্নিং। শুধু কি ভিউ মনে হয়? আপনাদের ফ্যাক্ট চেকিংয়ে কি মনে হয়? যেটা অর্ক অলরেডি বললো, ওদের ইলেকশনের একটা বিষয় রয়েছে,
আবার তাদের তাদের ভাষায় কলোনি হারানোর বিষয় রয়েছে। এটি কি শুধু রিপাবলিক না গোষ্ঠীবদ্ধ তৎপরতা? আপনাদের কাছে পরিসংখ্যান কি বলে? আচ্ছা, আমি একটু একটা বিষয় কারেকশন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি জি, অবশ্যই। আমাদের যে স্টুডিওতে যে সম্মানিত অতিথি বলছিলেন এবিপির একটা কথা, যে 40,000 ধর্ষণের বিষয়, এটা আসলে এবিপি প্রকাশ করে নাই। এবিপির একটা স্ক্রিনশট, ভুয়া স্ক্রিনশট ছড়ানো হয়েছিল, আমরা এবিপির সাথে যোগাযোগ করেছিলাম এবং তারাও পরবর্তীতে একটা স্টেটমেন্ট দেয় যে তারা আসলে এটা প্রকাশ করে নাই। তবে এটা না প্রকাশ করলেও এবিপির কিন্তু আমরা 5টা শনাক্ত করতে পেরেছি আগস্ট পরবর্তী সময় তারা ছড়িয়েছে বাংলাদেশকে নিয়ে গুজব। এটা একটু কারেকশন করার ছিল, জন্য বলে দিলাম। এটা আমরা ফ্যাক্ট চেক প্রকাশ করেছি পরবর্তীতে। আচ্ছা, আপনি যেটা বললেন যে রিপাবলিক বাংলার বিষয়টা, আমরা রিপাবলিক বাংলাকে খুব বেশি দিন হয় চিনি না। আমি আগেও এই প্রোগ্রামে বলেছি যে আগস্ট পরবর্তী সময় সম্ভবত বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে ভারতীয় যে গণমাধ্যমের নামটা সবচেয়ে বেশি শুনছে সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। তো আমরা এটা নিয়ে প্রায় অ্যানালাইসিস করি, দেখি যে নিয়মিত আমাদের মনিটর করতে হয়। যে ওদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে সবচেয়ে ভিউ হওয়া যে কন্টেন্ট গুলো আছে তার ভিতরে সব বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ বিষয়ক বা বাংলাদেশ প্রসঙ্গে ভিডিও গুলো। তো এটা আমাদের মনে হয় যে তারা আসলে বাংলাদেশকে পুঁজি করে হচ্ছে ভিউটা, যেটা একটা অবশ্যই বিষয়, একটা ইনকামের সোর্স। তো এটা যেহেতু তারা পাচ্ছে, সেজন্য ওরা আরো বেশি এটা তারা ইনভলভ হওয়ার চেষ্টা করছে সারাদিন। আমার মনে হয় যে সারাদিন হচ্ছে প্রায় 80% হচ্ছে সম্ভবত বাংলাদেশকে নিয়ে তারা হচ্ছে পড়ে থাকে। তো এই বিষয়গুলোতে আমরা আমরা ফ্যাক্ট চেকাররাও চেষ্টা করছি তাদেরকে গুজবগুলা ভেরিফাই করে তাদেরকে থামানোর জন্য। তাদের যে ময়ূক রঞ্জন, তারও ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট গুজবের রেড দেওয়া হয়েছে, বাংলাদেশ ফ্যাক্ট চেকাররাই ফ্ল্যাগ দিয়েছেন। তারপরে তিনি রেস্ট্রিকশন খেয়েছেন এই কারণে, তবুও কিন্তু বন্ধ হচ্ছে না। আচ্ছা, ময়ূককে ইদানিং একটু কম দেখা যাচ্ছে, কোনো কারণ আছে নাকি? অনেকে জানতে চায়, আপনারা কিছু চেক করে দেখেছেন? তার উপস্থিতি কম যেহেতু উনি যেহেতু প্রধান রিপাবলিকের, তো উনি একলাই পুরোটা সামলান এই বিষয়গুলো, তো এই জন্য হয়তো কম দেখা যেতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে তাকে প্রায় হচ্ছে রিমেম্বারিং করে দেয়, মৃত দেখানো হয় আইডিতে, মানুষ রিপোর্ট করে 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 তাকে হচ্ছে মৃত বানিয়ে দেয়। পরে হচ্ছে তিনি আবার হচ্ছে এটাকে ফিরিয়ে আনেন। এটা খুবই একটা আসলে মজার একটা বিষয়। আসলে এটা কি প্রতিবাদ? এটা কি মানুষের প্রতিবাদ? তাকে রিমেম্বারিং করা, তাকে মৃত দেখানো, এটা কি প্রতিবাদ? যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আসলে আমরা মনে করি এটা প্রতিবাদেরই অংশ। বাংলাদেশি বলেন বা যারা সচেতন নাগরিক, আমি মনে করি ভারতীয় নাগরিকরা সম্ভবত হচ্ছে বিব্রত এবং বিরক্তিও তারা প্রকাশ করে। আমি ভারতীয় অনেক ফ্যাক্ট চেকারের সাথে আমাদের যোগাযোগ আছে, তারা নিজেরাও এটা বলেন যে রিপাবলিকের যে কাজগুলো তারা করে, আমি নিশ্চিত যে অর্কদা এখানে আছেন, উনিও এটার সাথে একমত হবেন যে এটা আসলে বিব্রতকর বিষয় যে একটা ভিন্ন একটা দেশকে নিয়ে সারাদিন গসিপ করা, যেটার প্রায় বেশিরভাগই হচ্ছে অপতথ্য, গুজব এবং যেটার কোনো অস্তিত্বই নেই। এবং যে টাইটেল গুলো আমি বললাম, এই ধরনের টাইটেল গুলো রিপাবলিক বাংলা প্রতিনিয়ত ইউজ করছে। আমরা এটার সাথে লড়ে আসলে ক্লান্ত। ধন্যবাদ। ব্যারিস্টার রাসনা ইমাম, একটি রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা, যদি আমি বললাম যে প্রধানমন্ত্রী, তাকে যখন একটি মিডিয়া, ভারতীয় মিডিয়া তাকে বলে খুনি, তার জন্য একটা পাপের ঘোড়া তৈরি করেছে, সেখান থেকে পাপ বের করছে, কি অদ্ভুত একটা বিষয়। এর টার্গেট কি? এটা আমরা কিভাবে দেখব? জি, এটা তো ইতিবাচকভাবে দেখার কোনো অবকাশ নেই। এটার টার্গেটটা হচ্ছে প্রথমত তো তুচ্ছ তাচ্ছিল্য করা, ওনার যে ভাবমূর্তিটা আছে, এবং উনি তো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, প্রিএমিনেন্ট একজন ব্যক্তিত্ব, ওটাকে ধ্বংস করা হচ্ছে টার্গেট। অ্যান্ড এছাড়াও এটার আরও অনেকগুলো টার্গেট আছে। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশকে আখ্যায়িত করা একটা টেররিস্ট স্টেট হিসেবে, এটাও তো আমরা অনেক ধরনের অপপ্রচার এই ব্যাপারেও দেখেছি। তারপরে হচ্ছে গিয়ে এই কারণে কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সংখ্যালঘু হিন্দুরা যারা আছে বাংলাদেশে, এরা কিন্তু নিরাপদ বোধ করছে না। আগে কিন্তু আশঙ্কাটা এত বেশি ছিল না, কিন্তু ভারতের এই অপপ্রচারের ক্যাম্পেইনের কারণে একই জিনিস প্রতিদিন দেখতে থাকলে যেটা হয়, এক পর্যায়ে গিয়ে অনেকেই হয়তো বিশ্বাস করা শুরু করে। সো এটা আরেকটা নেতিবাচক দিক। আরেকটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মধ্যে তো একটা বড় ধরনের ডেন্ট ফেলেছে। এখানে আমি একটা জিনিস বলবো, আপনি অর্ককে একটা প্রশ্ন করছিলেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টের দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি আছে যে মিডিয়াকে কন্ট্রোল করার ক্ষেত্রে। একটু কন্ট্রোল না, মনিটরিংটাই বলছিলাম আমি। মনিটরিং, হ্যাঁ, কন্ট্রোল তো একটু নেগেটিভ সাউন্ডিং, বাট মনিটর করার ক্ষেত্রে যে রেসপন্সিবল জার্নালিজম হচ্ছে কিনা। সো এখানে একটা জিনিস, আমাদের সংবিধানে, আমার হাতে এখন ভারতের সংবিধান নেই তাই বলতে পারছি না, আমাদের সংবিধানে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা মত প্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকতার স্বাধীনতা,
এটা কিন্তু অ্যাবসোলুট রাইট না। এটা একটা মৌলিক অধিকার, নিশ্চিত করা হয়েছে, কিন্তু অ্যাবসোলুট না। তার অর্থ এই যে এটার উপরে যুক্তিসঙ্গত কিছু রেস্ট্রিকশনস আরোপ করা যাবে আইনের মাধ্যমে। এবং কি কি ধরনের রেস্ট্রিকশনস, তার মধ্যে একটা হচ্ছে অন্য কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ড্যামেজ করে এমন কোনো বক্তব্য যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে বাধা দেয়া যাবে আমাদের সংবিধানে। এবং আমার ধারণা সিমিলার কিছু ভারতের সংবিধানে থাকা কথা। যদি থেকে থাকে, কিভাবে ভারতের সরকার এই দায়টা এড়াতে পারবে? ওনারা তো স্টেপস নিতে পারেন, কারণ এটা তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে একটা বড় ধরনের ডেন্ট ফেলেছে এবং ফেলে যাচ্ছে, কিন্তু ওনারা কোনো কিচ্ছু বলছেন না। ওনারা এসে বলছেন আমাদের সম্পৃক্ততা নাই। গদি মিডিয়া বলে তো কোনো কিছু শোনেইনি, জানেও না ওনারা জীবনে। ওনাদের বক্তব্য শুনে মনে হচ্ছে। সো ওটাই আমি বলছি যে ভারতের সরকার কিন্তু করতে পারে কিছু চাইলে, কিন্তু করছে তো না, এটা খুব ক্লিয়ার। তাহলে জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, ইউনুসকে কেন টার্গেট করা হচ্ছে? আমি একটু প্রশ্নটা করিনি, ইউনুসকে কেন টার্গেট করা হচ্ছে? ডক্টর ইউনুসকে নাম্বার ওয়ান, ব্যারিস্টার রাশিদ ইমাম যেটা বললেন, চাইলে ভারতীয় গভর্নমেন্ট এটাকে মনিটর করতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করি, সেই জায়গা থেকে এই যে ভারতীয় গদি মিডিয়ার যে কার্যকলাপ, এটা কি অনেকটা স্টেট স্পন্সর্ড? ধন্যবাদ আপনাকে। রাসনা ইমাম যেটা বলেছেন তার সাথে একটু আমি মিলিয়ে যেটা বলতে চাই, আমার ব্যক্তি জীবনে 1997 সাল, জি, আমি তো পত্রিকার সম্পাদক সেই 1981 সাল থেকে, জি, তাই না? তো সম্পাদক আমার বয়স কত দাঁড়ায়, প্রায় 33 না 34, আমি ঠিক জানি না, 43 এক্স্যাক্টলি, আই ডোন্ট নো। তো মানে হিসাব করে দেখিনি। তো আমার পত্রিকাটা বহুবার নিষিদ্ধ হয়েছে। তো আমি একবার 97 সালে শেখ হাসিনা তখন মাপঠাপ চেয়ে, মানে একবার সুযোগ চেয়ে তিনি যখন প্রধানমন্ত্রী পদে আসীন হলেন, মানে সরকার গঠন করলেন, তখন আমার সম্পাদিত পত্রিকাটি জনতার ডাক, যেটা 1981 সালে বেরোতো, ওই জনতার ডাক, সাপ্তাহিক জনতার ডাক ম্যাগাজিন আকারে, তখন 5 টাকা দামের পত্রিকা, 3 টাকা দিয়ে শুরু করেছিলাম, পরে 5 টাকা, যা হোক। তো ওই পত্রিকাতে আমি একটা কভার স্টোরি করেছিলাম অনুপ চেটিয়ার উপরে। জি, কথাটা খেয়াল রাখবেন, উনি তো বলেছেন যে শাস্তিযোগ্য, কি বললেন যেন, মানে রেস্ট্রিকশনস আরোপ করা যাবে। নট অনলি দ্যাট, আমার বাংলাদেশের সংবিধানে এটা হচ্ছে, এই অপরাধটা হচ্ছে যে বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে সম্পর্ক হানিকর কোনো কাজ করলে, যেমন লিখে বা বলে হোয়াট এভার, তাহলে এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহীর কাজ। আমার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়া চালু হয়ে গেল। আমি অনুপ চেটিয়া, ভারতের যে উলফা নেতা, তার উপর একটা কভার স্টোরি করেছিলাম, লিখেছিলাম যে অনুপ চেটিয়া, আমাদের যখন 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন অনুপ চেটিয়ার বয়স প্রবাবলি আমি হিসেব করে বলেছিলাম 17, 18 বা 16 এরকম একটা কিছু। ওই ধরনের একটি যুবক বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন প্রত্যক্ষ করলেন, আমাদের দেশ থেকে যাওয়া শরণার্থীদের দুঃখ দুর্দশাগুলো যখন দেখলেন, আসামেরও এক ক্লাস অফ পিপল, তারও এক ধরনের স্ট্রাগল করছিলেন তাদের স্বাধীনতার জন্য। সেটার সাথে আমার ভিন্ন মত বা একমতের কোনো বিষয় নেই, এটা একেবারে ভারতীয়দের ব্যাপার। তো আমাদের সংবিধানে কিন্তু একটা প্রিয়াম্বলে কথা লেখা আছে, পৃথিবীর তাবৎ মানে দেশগুলোতে যেখানে মুক্তির সংগ্রাম চলছে, স্বাধীনতার সংগ্রাম চলছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন কারী একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর সমস্ত মুক্তিকামী জনতার মুক্তি সংগ্রামকে সমর্থন করবে, এই মর্মে একটা অঙ্গীকার আমাদের সংবিধানে আমরা মূল জায়গাটা যেতে আছে। তো সেই স্পিরিট থেকে কিন্তু আমি অনুপ চেটিয়ার উপরে সহানুভূতি হিসেবে লিখেছিলাম। এটার ফলশ্রুতিতে যেটা হলো, আমার ভিতরে একটা রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়া শুরু হলো, এবং আই হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। আমি শেষ পর্যন্ত প্রাণ বাঁচাবার জন্য আমি দেশ ছেড়ে চলে গেলাম, হোয়াটএভার, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলাম, পুরো পরিবারে এক কাপড়, অলমোস্ট সোজা কথা, দরজা জানলা সব খোলা রেখে। এখন আপনি মূল কথাটা যেটা, আমি যে উনি যে কথাটা বলেন যে এরকম থাকার কথা, আমি একমত। কারণ আমাদের দেশে 72 সালে যে সংবিধানটি গৃহীত হয়েছে, তখন তার এত কি বলে, এত গুগল, এত কপি কাট পেস্ট ইত্যাদি সমস্ত শব্দাবলী ছিল না। তো ভারতের সংবিধানই ছিল তখন আমাদের কাছে ভেরি আইডিয়াল। এবং আমাদের দেশের তৎকালীন সংবিধান প্রণেতা যারা ছিলেন, যারা, আমি তাদের কারো নাম উল্লেখ করছি না, তো উইথ ডিউ রেসপেক্ট টু দেম, সেটা হচ্ছে যে আমার ধারণা যে ভারতীয় সংবিধানে অনুরূপ বা কাছাকাছি বিধানাবলী ছিল বলে বাংলাদেশের সংবিধানে এইগুলো ইনকর্পোরেট হয়েছে। সুতরাং আমাদের প্রথম, আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনি এটা চেক করুন। এবং আমি নিজে ইউনুস সাহেবকে কেন টার্গেট করা হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন? ইউনুস সাহেবকে টার্গেট করার খুবই ভ্যালিড রিজন আছে। প্রথম হচ্ছে যেটা বলেছেন যে কলোনি হারিয়েছে, যে অ্যাটিটিউডটা, তো এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য,
তিনি হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, তিনি একজন নোবেল লরিয়েট। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সারা পৃথিবীতে ইনক্লুডিং ভারতের লোকজন, যদি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর সাহেব মিস্টার নারায়ণ মূর্তির মতো মানুষ সহ 167 জন ইন্টারন্যাশনালি মানে কি বলে রিনাউন্ড পার্সোনালিটিস তার ইউনূস সাহেবের জন্য শেখ হাসিনা আমলে স্টেটমেন্ট করেছেন। ইউনূস সাহেবের যে টাওয়ারিং ইমেজ অ্যান্ড পার্সোনালিটি, তিনি এখন বাংলাদেশকে লিড করছেন। সোজা কথা, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে তিনি লিড করছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য তিনি বড় ভূমিকা পালন করছেন বলে আমরা বিশ্বাস করি। এই ইউনূস সাহেবকে যদি ইন্টারন্যাশনালি যদি ম্যালাইন করা যায়, তাহলে তার নোবেল লরিয়েট হিসেবে তার ইমেজ ডেন্টেড হবে। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ফেল করছেন। তিনি মানে ওদের ভাষায় রিপাবলিক না কি বললেন একটা, দ্য রিপাবলিক বাংলা ইত্যাদি, এই কি যেন একটা বলে, এগুলো আমার দেখার দুর্ভাগ্য হয়নি কখনো। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলো এটা একদম স্ট্রেট, আমি মনে করি, আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার ব্যক্তিগত বিশ্বাস এইটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি স্পন্সর্ড, একদম ভারতীয় গোয়েন্দা সংস্থা স্পন্সর্ড। এর মধ্যে যদি আরও একটু কম বলতে চাই, তাহলে সেটা হবে এটার পেছনে ভারতের সরকার যেমন জয়সওয়াল যেমন স্টেটমেন্ট করেন, সেখানে কিন্তু এক ধরনের মানে বাংলাদেশকে সরকার না বলে বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে। এরপর থেকে আমি ভারতীয় কর্তৃপক্ষ বলা শুরু করেছি, ভারতীয় সরকার না বলে, সোজা কথা। আচ্ছা, তো ভারতীয় কর্তৃপক্ষের লোকজনের এটার মধ্যে যে ইনভলভমেন্ট নাই, তারা আমাদেরকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আন্ডারমাইন করা, যেভাবে যে কাজগুলো করছে, এটার সাথে ভারতীয় কর্তৃপক্ষের লোকজনদের সংশ্লেষ আছে বলে আমি মনে করি। আর গোয়েন্দা সংস্থার তৎপরতা আছে বলে সেটা তো আমি গভীরভাবে বিশ্বাস করি। সুতরাং ভারত যেটা করছে, অথবা এই কি বলেন ময়ূররঞ্জন, কি যেন ময়ূররঞ্জন, নামগুলো জানতে হবে তো। আর ভাই, এগুলো তো দেখার মতো জিনিস না, দেখার মতো জিনিস না। আপনি দেখেন যে ভাষায় গালাগালি করে। আমার দেশে আমি যদি মোদী সরকারকে যদি এভাবে, আমি তো করবো না, আমাদের দেশের মানুষ অতটা না কি বলে, মানে সুশীল, উল্টোটা কি বলে, যাও কুশীল, ওটা আমি বলি নাই। তা আমি যেটা বলতে, আমাদের লোকরা তা করতো না, আমাদের মিডিয়াও তা করতো না। এটা কি এক্সপেক্টেড যে একটি দেশের হেড অফ দ্য গভর্নমেন্ট, তাকে যেই নামেই ডাকেন না কেন, আমাদের চূড়ান্ত মানে আমাদের সর্বোচ্চ আদালত যে রেফারেন্স দিয়েছে, সেখানে চিফ অ্যাডভাইজারটা একটা বৈধ অবস্থান, বৈধ পদ, তিনি ইকুইভ্যালেন্ট হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি প্রধানমন্ত্রী তুল্য। তাকে আপনি এইভাবে মেলাইন করছেন, অথচ ভারতীয় কর্তৃপক্ষ একেবারে নির্বিকার, চোখ বুঝাচ্ছেন, তারা কিছুই বলছেন না। আপনি বলবেন এটা কি ইজ ইট দ্য ফ্রিডম অফ দ্য মিডিয়া, ইজ ইট দ্য ফ্রিডম অফ স্পিচ? আমরা এই আলোচনায় থাকবো। আপনি আরেকটা দেশের বন্ধু প্রতি আরেকটা দেশের সাথে সম্পর্ক হানিকর, এবং সেই দেশের জনগণের, কারণ এই দেশের জনগণ এফেক্টেড হচ্ছি, আমরা ভীষণভাবে মন খারাপ। আমরা এই আলোচনায় থাকবো, তবে একটা ব্রেক নেব। তার আগে, ব্রেক নেওয়ার আগে একটা বিষয় আপনাদেরও জানিয়ে রাখি, দর্শকদেরও জানিয়ে রাখি। এই যে রিপাবলিক টেলিভিশনের কথা আমি বলছি, রিপাবলিক টিভি, সেখানে যদি আপনারা ঢোকেন, তাহলে দেখবেন একটি কার্ড দেয়া আছে, একটা অ্যাডভান্স লাইভের ঘোষণা দেয়া আছে। সেখানে বলা আছে কি 14 তারিখ শেষ দিন। কার শেষ দিন? ইউনূসের একটি ছবি দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের। বলা হচ্ছে 14 তারিখ শেষ দিন। কেন শেষ দিন সেই আলোচনা করব। এর আগে তারা আরেকটা কার্ড দিয়েছিল 10 তারিখ শেষ দিন, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। দর্শক, ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। বিরতির আগে আমরা যা বলছিলাম, আপনাদের জানিয়েছিলাম, সেটি হলো ওই রিপাবলিক টেলিভিশন ভারতের। সেখানে এখন দেখবেন যে 14 তারিখে তারা একটি আগাম লাইভ বা টক শো করার জন্য ঘোষণা দিয়ে রেখেছে। সেখানে বলা আছে 14 তারিখ শেষ দিন। একদিকে ইউনূসের ছবি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আর একদিকে একজন প্রেজেন্টারের ছবি। এর আগে আমি যেটা দেখেছিলাম সেটাই 10 তারিখ শেষ দিন। আমি ধারণা করি, আমি যাব সরাসরি অর্ক ভাদুরীর কাছে, একটু ধারণাটা বলে নিই। অর্ক ভাদুরী থাকবেন আমার সঙ্গে। যেহেতু এখন নরেন্দ্র মোদী ফ্রান্স এবং এরপরে উনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এর আগে কিন্তু বলছিলেন যে 10 তারিখ পদত্যাগই করতে হবে ইউনূসকে, কারণ এখানে ট্রাম্পের সাথে তার বৈঠকে সব কিছু হয়ে যাবে। আসলে কি মানে এই প্রচারণা কেন আবার ভারতীয় মিডিয়ায় শুরু হলো? অর্ক ভাদুরী যদি শুরু করতেন। দেখুন, এটার পেছনে আমার মনে হয় দুটো বিষয় রয়েছে। প্রথমত, যে ভারতীয় মিডিয়া আসলে যা করছে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ সংক্রান্ত খবর এই মুহূর্তে ভারতীয় মিডিয়া সবচাইতে বিক্রয়যোগ্য পণ্য, সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য পণ্য। বাংলাদেশ প্রচন্ড ভালো ভারতীয় মার্কেটে। এর একটা মূল কারণ হচ্ছে
কিন্তু গত 10-11 বছর ধরে ভারতবর্ষে একটি দক্ষিণপন্থী শক্তি ক্ষমতায় রয়েছে, এক ধরনের ন্যাশনালিস্ট এক ধরনের রাজনীতি তারা প্র্যাকটিস করছে। এটার ফলে তার একটা আদার আদার এই আদার কখনো চীন, বাংলাদেশি, কখনো দেশের মধ্যেকার মুসলমান, কখনো কমিউনিস্ট, এই ধরনের একটা আদার নির্মাণ করতে চায় এবং সেই আদারকে ক্রমাগত আক্রমণ করতে। আপনি দেখেন শুধু বাংলাদেশকে আক্রমণ করা হচ্ছে এরকম নয়, আগে 5ই আগস্টের আগের বেশ কিছু নিউজ আপনি খেয়াল করেন তাহলে দেখবেন চীনকে প্রচুর আক্রমণ করা হয়েছে। দেখবেন গ্যাং বলে যারা ভারতীয়ের মধ্যে মানবাধিকারের পক্ষে কথা বলছেন তাদেরকে আক্রমণ চলতে থাকে এবং এই আদারকে একটা তৈরি করা এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাসিবাদী প্রবণতা যেটা ইন্ডিয়ান মিডিয়া খুব চমৎকার ভাবে আয়ত্ত করছে এবং এটা যে তাদেরকে ব্যবসা দিচ্ছে এটাও বলার কোনো অপেক্ষা রাখে না। একই রকম ভাবে এর প্যারালালি আরো একটা বিষয় ঘটছে, সেটা হচ্ছে ট্রাম্প এবং মোদির যে বৈঠক এবং করছি সেটা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি যে ফ্যান্টাস্টিক লাগছে, দুদারো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে অ্যাকচুয়ালি। ঠিক মোদি এবং ট্রাম্পের বৈঠকের আগেই বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে সেটা আসলে মোদি যেরকম ভাবে বাংলাদেশকে দেখতে চান এবং আন্তর্জাতিক মহলের সামনে দেখাতে চান, সেইরকম ঘটনায় কিন্তু বাংলাদেশে ঘটছে এবং খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়া দারুণ ভাবে তুলে ধরছে। আমার মনে হয় যে এই গোটা বিষয়টা আসলে এই দুটো বিষয়ের সম্মিলন। জি জি, অর্ক বাহাদুরি, আমি একটু তানভীর মাহতাব আপনার কাছে যেতে চাই। মানে যেটি বলছিলেন অর্ক বাহাদুরির কথায় একটি শব্দ আমি পেয়েছি, আমি ঠিক ব্যাখ্যাটা বুঝবো না, ফেসিবাদী মিডিয়া। বাংলাদেশে তো একটি ফেসিবাদী শক্তি ছিল, তাহলে ভারতে এখন কিছু কিছু মিডিয়াকে ফেসিবাদী বলা হচ্ছে, সেটা আমরা বলতে পারবো কিনা? তাহলে ওই ফেসিবাদী শক্তির সাথে ভারতের ফেসিবাদী কিছু মিডিয়া যুক্ত হচ্ছে কিনা, আপনার অবজারভেশন কি বলে? আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আসলে এই ধরনের মতামত দেওয়াটা কঠিন। তবে যেটা বলছেন যে কিছু মিডিয়া, যেটা বললেন, ভারতের কিন্তু মূলধারা গণমাধ্যমগুলো আসলে কিন্তু অপতথ্যের প্রচারে আছে বাংলাদেশকে নিয়ে। এটা আমরা নিজেরাও প্রমাণ করেছি, বা এনডিটিভি থেকে শুরু করে এএনআই, যেগুলাকে মানে যেগুলা কিনা ভারতের মানুষ এগুলাকে মূলধারার এবং বিশ্বস্ত গণমাধ্যম মনে করে, তারাও কিন্তু এই আমরা যেটা ক্যাম্পেইন বলতেছি যে আগস্টের পর থেকে, এই ক্যাম্পেইনে তারাও ছিল। তো এটাকে আসলে কিছু মিডিয়া বলে হচ্ছে এটাকে নরমালাইজ করা বা এটাকে একটু আলাদা করে বলার আসলে আমাদের পক্ষ থেকে বড় সুযোগ নেই। আমরা মনে করি যে সব গণমাধ্যমই আসলে কম বেশি ছড়িয়েছে। আমরা এমন অনেকগুলো গণমাধ্যম পেয়েছি, আমরা রিসেন্টলি ভারতের 72টা গণমাধ্যমের পরিসংখ্যান দিয়েছি, যেখানে অন্তত একটা হলেও আগস্টের পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর প্রমাণ ছিল। এবং এই 72টা গণমাধ্যমের ভিতরে ভারতের একেবারে মেইন স্ট্রিম মিডিয়া গুলো ছিল, এনডিটিভি থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন বা টাইমস অফ ইন্ডিয়া বলেন, মানে যারা কিনা হচ্ছে যাদেরকে আমরা বিশ্বস্ত মনে করি তারাও ছিল। তো এই জন্য হচ্ছে মূলধারার গণমাধ্যম যেহেতু আছে এগুলোতে, এই ক্যাম্পেইনটাতে, তাহলে এই জন্য আলাদা করে মানে ফ্যাসিবাদী বা এই ধরনের ডক্টর ইউনূস নিয়ে গুজবের একটি হিসাব আছে, আপনি বোধহয় এটা বলবেন যে তাকে নিয়ে গুজব বেশি ছড়ানো হচ্ছে, মানে যদি অ্যানালাইসিস করা যায়, তাই তো? আপনার সেটা কিন্তু ডিসমিস ল্যাব যেটাকে বলছে, আরেকবার প্রশ্ন যদি করতেন। ডিসমিস ল্যাব যে হিসাব দেখাচ্ছে তাতে হচ্ছে পার্সোনালাইজ করছে, তাকে বলছে যে ইউনূস সাহেবকে নিয়ে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে, তিনি টার্গেটে পরিণত হচ্ছেন এবং তার বিরুদ্ধে সবচেয়ে বেশি নেগেটিভ। শেখ হাসিনাকে নিয়ে গুজব আছে, কিন্তু এটা গুজব নয়, এটা হচ্ছে ইতিবাচক, তার প্রশংসা, তিনি মহান, সেটি ভারতীয় মিডিয়া করছে। আর ইউনূস সাহেবের ব্যাপারে করছে নেগেটিভ, তিনি খারাপ, এই মিডিয়া। এই তো এক ধরনের ব্যাখ্যা তো রয়েছে ডিসমিস ল্যাবের তাদের জরিপে। জি, এরকম আমরাও নিজেরাও আমরা এই জিনিসগুলো নিয়ে দেখি, আলোচনা করি যে ডক্টর ইউনূসের যেহেতু সরকারে আছেন তার বিপক্ষে প্রচারণাগুলো থাকবে, এটা স্বাভাবিক। যে কোনো সরকার থাকলে তার বিরুদ্ধেই প্রচারণাগুলো হয়, ইতিবাচক খুব কম। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে যে গুজবগুলো, সেখানে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, আমরা প্রায় দেখি যে ওনাকে ভারতে এই গাড়ি বহর নিয়ে দেখা গেছে, বা এই জায়গায় গিয়েছেন, ওই জায়গায় গিয়েছেন। তারপরে ট্রাম্পের তার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন। এই ধরনের প্রোগ্রামগুলো মানে এই বিষয়গুলো দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করা হয় যে উনি আসলে ইতিবাচক এবং ওনার উপস্থিতিটা জনসম্মুখে আছে। জি, রাইট।
রাসনা ইমাম ব্যারিস্টার, জি। আমরা কি বলতে পারি কোনোভাবে ভারতীয় মিডিয়ার যারা এটা করছেন তারা ফেসিবাদী মিডিয়া এবং ফেসিবাদকেই সমর্থন করছে? জি, আমার তো মনে হয় বলতে পারি বেশিরভাগ মিডিয়ার ক্ষেত্রে এটা বলতে পারি ভারতের, কারণ ওনারা দেখবেন সিলেক্টিভ ন্যারেটিভটা প্রমোট করছে, মানে হাসিনা এবং তার সরকারের ন্যারেটিভটা প্রমোট করছে। এই সরকারের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বা বাংলাদেশের অন্য কোনো কিছু কিন্তু প্রচার করতে আমি দেখছি না তাদের পত্রপত্রিকায়। সো এই সিলেক্টিভ ন্যারেটিভ প্রমোশন যদি হয়, এবং কোন ন্যারেটিভটা, একটা ফ্যাসিবাদী সরকারের ন্যারেটিভ প্রমোট করছে, অবশ্যই তাহলে ফ্যাসিবাদকে প্রমোট করছে, এটা তো বলবোই। আর আরেকটা জিনিস আপনি বারবার আমাদের প্রশ্নটা করছিলেন যে কেন করছে প্রধান উপদেষ্টার, ইউনূস সাহেব কেন টার্গেট? হ্যাঁ, উনি কেন টার্গেট? উনি টার্গেট সহজ করে যদি বলতে যে ওনার ভাবমূর্তি যদি নষ্ট হয় সেক্ষেত্রে বাংলাদেশ ডিস্টেবিলাইজড হবে, অস্থিতিশীল হবে। সেই ক্ষেত্রে ভারতের হয়তো একটা আনরিয়েলিস্টিক স্বপ্ন থাকতে পারে যে তারা আবার গদিতে আওয়ামী লীগকে বসাতে পারবে, শেখ হাসিনাকে বসাতে পারবে। কেন? কারণ আওয়ামী লীগ শেখ হাসিনাকে বসালে বাংলাদেশের স্বার্থ কম্প্রোমাইজড হবে, ইন্ডিয়া যা যা চায় মোটামুটি সব কিছু পেয়ে যাবে, যেটা ছিল শেখ হাসিনার আমলে ওনাদের পাওয়ারের মূল সোর্সটাই ওটা ছিল। সো ওইভাবে দেখতে দিস ইজ দ্য অনলি রিজন যে এনার ভাবমূর্তি নষ্ট হলে ডিস্টেবিলাইজড হলে আওয়ামী লীগ সরকার আবার ফেরত আসবে, আওয়ামী লীগ সরকার ফেরত আসলে ভারত যা যা চায় সেটা পাবে। এখন আর নাই। কিন্তু এটা একটু আনরিয়েলিস্টিক, কারণ যে কনটেক্সটে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, যে ভারত এখনো কেন ভাবছে এই ব্যাপারে একটা জিনিস বলেই শেষ করব যে ওনাদেরই নেতা কংগ্রেসের শশী থারুর, উনি তো রিসেন্টলি একটা বক্তব্য করেছেন ঠিকই ব্যাপারে যে এখন সময় এসে গেছে ভারত সরকারের যে কাকে বসাবো গদিতে বাংলাদেশে সে কথায় ফোকাস না করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই ন্যারেটিভটাকে আমরা প্রায় শুনছি যে ভারত একটা ন্যারেটিভ তৈরি করছে, এই গণমাধ্যম ভারতে একটা ন্যারেটিভ তৈরি করছে। সেই ন্যারেটিভটা কি এবং সেটা দিয়ে তারা কি করতে চায় বাংলাদেশকে, যদি একদম সংক্ষেপে বলেন, শেষ পর্যায়ে আছি আমরা। ধন্যবাদ। আসলে হচ্ছে কি, আপনার বেশ কিছু বছর ধরে একটা প্রবণতা বাংলাদেশের মিডিয়াতে, বাংলাদেশ সমাজে, রাজনীতিতে চলছিল, সেটা হচ্ছে ভারত এই দেশের সরকার বসায়, সরকার নামাতে পারে, সরকার আনতে পারে, ইত্যাদি ইত্যাদি। এমনকি ভারত নমিনেশনও দেয়। বিলিভ ইট অর নট, আমি অ্যাটলিস্ট আমি যেহেতু নিজ মিডিয়ার লোক, তো আমি গত 18 নির্বাচন আগে আওয়ামী লীগের অনেক লোকজনের কথা শুনেছি যে তারা এখানে ইন্ডিয়ার বেশ কিছু লোকজন, মিডিয়া বলেন, নানা গোয়েন্দা সংস্থার লোকজন এরকম ঘোরাঘুরি করতে দেশে। তো তখন এই আওয়ামী লীগের লোকরা যারা এমপি ছিলেন না, তাদের একটা ভয় ছিল যে এমপি থাকবেন কিনা, নেক্সট নমিনেশন পাবেন কিনা, অথবা কে পাবেন, ওইটার তদবির ওদের কাছেই ছিল। এক ধরনের প্রতারণও ছিল হয়তো, যে তারা নমিনেশন এনে দেবে, এটা বানিয়ে দেবে, ওটা বানিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা বয়ান তারা তৈরি করতে, ভারত সব কিছু, অর্থাৎ ভারত হচ্ছে বাংলাদেশের ভাগ্যবিধাতা। তো এইটা অনেক বছর পরে আবারও বাংলাদেশের জনগণ প্রমাণ করলো যে উই আর এ সভরেন নেশন, আমাদের এখানে ছড়ি ঘোরানোর কোনো ব্যাপার তোমাদের নাই। রাইট, উই আর এ সভরেন নেশন, আমাদের এখানে ছড়ি ঘোরানোর কোনো সুযোগ নেই। সুতরাং এ ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা, এটা দিয়ে বাংলাদেশকে কাবু করা যাবে বলে আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম, ধন্যবাদ অর্ক ভাদুরী কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদের নিয়মিত ফ্যাক্ট চেকার তানভীর মাহাতার, আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন। দর্শক, ফ্যাক্ট চেক আবারও আগামী মঙ্গলবার রাত 10টায় আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে, নিরন্তর ঝর্ণাধারায়।